সমন্বয় ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। পাটোয়ারি ভাই, আমাদের আরেকজন গেস্ট, তিনি পথেই রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে সাবজেক্ট যখন এমন নির্ধারণ করা হয়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই সাবজেক্ট কেন আমরা নির্ধারণ করলাম। বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোন জায়গায় গিয়ে ঠেকেছে? গত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক কখনো চড়াই উতরাই নানানভাবে পেরোতে হচ্ছে, এবং সর্বশেষ এখন কোন অবস্থায় আছে আমরা দেখছি যে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় বা কন্টিনিউ করতে চায়, এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বা নির্বাচিত যে সরকারই আসুক না কেন সেই সরকারের সাথে কাজ করতে আগ্রহী। কিন্তু আবার ভিন্ন দৃশ্য দেখা যায় মাঠে। এমন একটা সময় তফসিলের পরে দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন বড় বড় আন্দোলনের ডাক দিচ্ছে। তফসিল পিরিয়ডে দেশের নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের, সেনাবাহিনী, পুলিশ এবং নির্বাচন যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের হাতে। নির্বাচন কমিশন এখনও রাষ্ট্রভার টেক ওভার করে নেই। এটা কিন্তু তাদের সময়, এটা কিন্তু অন্তর্বর্তী সরকারেরও সময় না, এটা নির্বাচন কমিশনের সরকারের সময়। তারা কোনো জায়গায় মিটিং মিছিল করতেছে, সে যে নামেই হোক সেটা তারা করতে দেবে না, এটা খুব নর্মাল। তো সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। ভারত বাংলাদেশ রিলেশন তো খুব জটিল একটা ইস্যু, সেটা জটিল হওয়া আসলে কখনোই ঠিক ডে বাই ডে আরো ক্রিটিক্যাল হচ্ছে বলে আমি মনে করি না। এটার রুট তো অনেক পিছনে। পার্টিশন কেন হলো 47-এ? তো কেউ কেউ বলেছে দারাশিকো আর আওরঙ্গজেবের যুদ্ধ যখন হয়েছিল, সেই যুদ্ধে যদি দারাশিকো জয়লাভ করতো তাহলে হয়তোবা ইন্ডিয়া পাকিস্তান ভাগ হতো না। কারণ আওরঙ্গজেব কম্পারেটিভলি অর্থোডক্স ছিলেন, কম্পারেটিভলি উনি 4 ইঞ্চির বেশি দাঁড়িয়ে রাখা যাবে না, জিজিয়া কর আরোপ করেছিলেন, ছত্রপতি শিবাজির ছেলেকে হত্যা করেছেন, ছত্রপতি শিবাজির সাথে সারা জীবন ঝগড়া করেছেন, তেগ বাহাদুরকে হত্যা করেছেন। ফলে আওরঙ্গজেবের লাইফ টাইমেই মুঘল সম্রাটের চির ধরে যায় এবং পরবর্তীতে নাদির শাহ আসে বা মুঘল সম্রাট শেষ হয়ে যায়। তখন বলা হয় যে আওরঙ্গজেবের এসব কারণেই হয়তোবা পার্টিশনের বীজ সেখান থেকে শুরু হয়েছে। এটার অনেক বিরুদ্ধ ইয়াও আছে। মূল কারণটা হচ্ছে নেহরু ওয়াজ সো পপুলার, সো কানেক্টেড উইথ রাশিয়া। নেহরুর সাথে রাশিয়ার অত্যন্ত পার্সোনাল ফ্রেন্ডশিপ ছিল, যে আমেরিকায় বিশাল ভারত ভূখণ্ডকে রাশিয়াপন্থী হতে দিতে চায় নাই, এবং ইন্ডিয়া পাকিস্তান সৃষ্টি করা হয়েছে। এবং খুব শর্ট টাইমে লড়কে পাকিস্তান, বঙ্গবন্ধু বলেছেন লড়কে পাকিস্তান, মেবি তাজউদ্দিনও বলেছেন। তারা সবাই কিন্তু পাকিস্তানের পক্ষেই ছিলেন। তো সেখানেই ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল তার একটা অংশ তো বাংলাদেশেও ছিল, তখন থেকেই ছিল। বাঙালিরা তো হোল হার্টেডলি পাকিস্তানে গিয়েছে। ইমরান খান তার বক্তব্যে বলেছে উনি যখন ঢাকায় ক্রিকেট খেলতে আসতেন তার মনে হতো তিনি লাহোরে ক্রিকেট খেলছেন। ইমরান খান আরও একটা চমৎকার কথা বলেছে, যে সারা জীবন উনি 71-কে একভাবে জেনেছেন। প্রাইম মিনিস্টার হওয়ার পর বা আনটিল রিসেন্টলি অনেক ওপেন বুক পড়ে উনি এখন ভিন্ন একটা আউটলুক পাচ্ছেন। ইট ওয়াজ নট বাঙালির ফল্ট। সারা জীবন উনি বাঙালিকে গাদ্দার বলেছেন, কিন্তু এখন উনি বুঝেছেন যে এটা বাঙালিদের ফল্ট ছিল না, এটা পিওর পাকিস্তানিদের ফল্ট ছিল অথবা পাকিস্তান আর্মির ফল্ট ছিল। তো তখন যখন আমরা ভারতের কাছ থেকে স্বাধীনতা, ভারতের সহযোগিতায় স্বাধীনতা লাভ করলাম, 1 কোটি রিফিউজি ছিল, সংখ্যা নিয়ে অনেকে প্রশ্ন তোলে অবান্তর। প্রচুর লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, খাবার দিয়েছে, সাহায্য দিয়েছে, এবং ইন্টারন্যাশনাল ল কিছুটা ভায়োলেট করে আমাদের সহযোগিতা করেছে। সেখানে ভারতের ডিফেন্স ছিল যে এখানে 25শে মার্চ একটা জেনোসাইড হয়েছে। 25শে মার্চের জেনোসাইড যদি পাকিস্তান না করতো অথবা ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতা দিয়ে দিত, তাহলে ভারতের সহযোগিতা হতো ইন্টারন্যাশনাল লয়ের ডাইরেক্ট ফ্ল্যাগ্রান্ট ভায়োলেশন। সো ভারত বা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ অপেক্ষা করেছে যে প্রথম ফ্যাটাল ব্লোটা পশ্চিম পাকিস্তান থেকে আসতে হবে, এবং সেই যুদ্ধের পরে পাকিস্তানিরা এটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে আখ্যায়িত করে, ভারতীয়রাও করে।
বাঙালিদের বীর গাথা কিন্তু ভারতীয় লিটারেচারে আমরা অনেক ক্ষেত্রে পাই না। আর বাংলাদেশে যারা পাকিস্তানের পক্ষে ছিলেন বা যারা ৭০ সালের ভোটে আওয়ামী লীগকে ভোট দেয়নি, তাদের একাংশ তারাও এই যুদ্ধের জন্য ভারতকেই দায়ী করেন এবং তারা এখনও বাংলাদেশে রয়ে গেছে অ্যাজ পলিটিক্যাল পার্টি অথবা একটা অংশ। জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশে আসলেন তখন তো এয়ারপোর্টে বিপুল লোক হয়েছিল। কোথা থেকে আসলো এত লোক? তারা ওই ইন্ডিয়াকেই দায়ী করে ৭১ স্বাধীনতার জন্য। তারপরে যেটা ঘটেছে, বিশেষ করে 14, 18, 24 ভোটের পরে এদেশের মানুষের মনে হয়েছে যে ভারত যেনতেনভাবে আওয়ামী লীগকে রাখতে চায়, অথবা আওয়ামী লীগ যেনতেনভাবে শুধুমাত্র ভারতের সহযোগিতায় তারা জোরপূর্বক ক্ষমতায় আছে। এটার কিছুটা সত্যতা আছে। যেহেতু ভারতের আওয়ামী লীগের উপর নিয়ন্ত্রণ ছিল, প্রভাব ছিল, ভারতে স্পষ্ট করে বলতে পারতো তারা ইনক্লুসিভ ভোট চায়। যদি এগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, বাট ব্যাপারটা ন্যাকেট হয়ে গেছে। 14 সালেই ন্যাকেট হয়ে গেছে। 14 সালে এরশাদ ভোট বর্জন করেছিলেন টোটালি। তখন সুজাতা সিং আসলেন, উনি এরশাদকে ভোটে যেতে রিকোয়েস্ট করলেন। এরশাদ পাবলিকলি বললেন যে উনি একজন ব্যুরোক্র্যাট, উনি কেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন। পরে তো এরশাদকে জোর করে নিয়ে যাওয়া হলো সিএমএইচে, জোর করে এমপি বানানো হলো, পরে শপথ করানো হলো। তো ওই সময় থেকেই ভারতের একটা নিয়ন্ত্রণ ছিল, এটা আমরা অস্বীকার করতে পারি না, যেটা খুব দুঃখজনক। নিয়ন্ত্রণ না, হস্তক্ষেপই বলবো। আমাদের 3টা পার্টি বা ইভেন 2টো পার্টি, আওয়ামী লীগ বিএনপি, যদি একসাথে বসে দেশের ফরেন পলিসি ঠিক করতে পারতো, তাহলে কোনো দেশেরই কোনো এরকম অধিকতর ফ্রেন্ডশিপ আমাদের কখনো প্রয়োজন হতো না। এখন 24 সালে আওয়ামী লীগের পতনের পরে অনেকেই এটাকে ভারতের পতন হিসাবে দেখছে। সেটা কোনো কারণ নাই। আমরা দেখবে না কেন ভারতের পতন, দেখবে না কেন? কারণ ভারতের, আপনার বক্তব্য অনুযায়ী ভারতের যে হস্তক্ষেপ ছিল 14, 18 এবং 24-এর নির্বাচনে, সেটা সাধারণ মানুষের মনে তো পরিষ্কার, তাদের মনে হবার কিছু নেই, পরিষ্কার ধারণা জন্ম নিয়েছে যে ভারত যেভাবে চাইছে সরকার বা নির্বাচন কমিশন সেইভাবেই নির্বাচন করেছে এবং সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। ভারত যেভাবে চেয়েছে সেভাবে হয়নি, আওয়ামী লীগ যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, ভারত বাধা দেয়নি। ইনফ্যাক্ট মানে আমরা যদি বলি, সর্বশেষ জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি ভারত সফর করে এসে বলেছেন ভারত কি বলেছে সেটা বলা নিষেধ আছে। আবার আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেছেন যে ভারতের দয়া দাক্ষিণ্যেই তারা ক্ষমতায় আছে। আর জামাত ইসলামী কি বলেছে? মানে জামাত ইসলামীও সর্বশেষ বলল যে আমাদেরকেও বলা নিষেধ আছে। তার মানে ভারতের জায়গায় একটি ফ্যাক্টর করে ফেলা হয়েছে, বা ফ্যাক্টর 14, 18, 24-এ ছিল। তবে এখন ভারত যেটি চাচ্ছে, আমার মনে হয় ভারত পুরো ব্যাপারটাকে রিভিটালাইজেশন করেছে, রিথিঙ্ক করেছে, এবং কোথাও কোথাও পলিসি যাদের ভুল হয়েছে এটা ভারত একটু চিন্তা করলেই বুঝতে পারবে। আপনি বিপুল অংশের জনগোষ্ঠীর সাথে আপনি একজন আইনের মানুষ, আসলে কূটনৈতিক সম্পর্ক কি এরকম মানে ইফ অ্যান্ড বাটস দিয়ে হয় না? এটা তো একটা বাস্তবতা যে ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা শত্রুভাব, এনিমি স্টেট হিসেবে আমরাও টিকতে পারবো না, তাদেরও ক্ষতি হবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য হবে, ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে যেন নাক না গলাতে পারে। সেটার জন্য আমাদের বড় 5টি 6টি দলের একত্রিত হতে হবে, বসতে হবে, সবগুলো রাজনৈতিক দলকে এক হতে হবে। 5টি 6 না, এটা ভারতের পরাজয় হিসাবে কখনো দেখার সুযোগ নেই, এটা আওয়ামী লীগের পতন। কিন্তু এরপরে দেখা যাচ্ছে আপনি পাকিস্তানের সাথে, যারা 71-এ আমাদের জেনোসাইড করেছে, যেটা এখনো তারা ক্ষমা চায়নি, লুট করে নিয়ে গেছে 24 বছর, কি পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। পাকিস্তান একবার ক্ষমা চেয়েছিল, ফরমালি কখনো ক্ষমা চায়নি, এটা নিয়ে ওখানে ক্যাম্পেইন আছে, আসফাদ ইরানি সহ ওটা করেছে, এবং পার্লামেন্টে কথাও হয়েছে। ইমরান খান নিজেই বলেছেন। তো সেই পাকিস্তান নিয়ে কিন্তু আমরা দেখলাম যে অনেকবার তাদেরকে ডাকা হচ্ছে, রিলেশনশিপ ভালো হচ্ছে, হতেই পারে। তাতে কি আমাদের দেশের কোনো লাভ হবে? মানে পক্ষান্তরে ভারতের সাথে সম্পর্ক যে মীমাংসার দিকে এগোয়নি, বিষয়টি এরকম বলতে চাচ্ছেন আপনি? আমি মনে করি মানে ওটা ফুয়েল আপ করেছে, ওটা আননেসেসারি ফুয়েল আপ করেছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। মামুন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক নিয়ে। অভ্যুত্থানের পরবর্তী এই কূটনীতি এবং অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ের কূটনীতি বিশাল একটি ফারাক দেখছি আমরা। এবং মানুষ অভ্যুত্থানের পূর্ববর্তী সময় মানুষ চাপাভাবে বলতো, এখন প্রকাশ্যে বলছে প্রতিবেশী রাষ্ট্র বদলানো যাবে না, সীমান্ত থাকবে। কিন্তু সম্পর্ক কোন জায়গায় আছে? এই সম্পর্ক কি আসলে আরো একটু ভালো করা যায় কিনা, বা ভালো করতে হলে কাকে এগিয়ে আসতে হবে, কার দায়ভার বেশি? ধন্যবাদ। আপনার সঙ্গে প্রথম অনুষ্ঠান এবং পাটোয়ারি ভাইয়ের সঙ্গেও প্রথম অনুষ্ঠান। আমি শুনছিলাম ওনার বক্তব্য। তো
মূলগত ভিন্নমত সেরকম নাই, কিন্তু কিছু ভিন্নমত তো আছে। সেটা হচ্ছে ভারত কিন্তু বাংলাদেশকে ঘিরে তার যে পররাষ্ট্রনীতি, শুধু সেই জায়গায় ব্যর্থতার সম্মুখীন হয়নি। ভারত অলমোস্ট তার সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু জটিল করে ফেলেছে, এবং যতদিন গেছে ততদিনই সম্পর্কের অবনতি হয়েছে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে। এবং ভারতের এই যে ব্যর্থতা, এটা কিন্তু সার্ককেও ক্ষতিগ্রস্ত করেছে। সার্কের কথা কিন্তু এখন আমরা শুনতেই পাই না। মানে আঞ্চলিক যে জি, সম্পর্ক সেটিও অনেকটা ভেঙে গেছে বলা হ্যাঁ, যায়। মনে করা হয় যে ভারতের যে মানে অনিচ্ছা, ভারতের যে নেতিবাচক ভূমিকা, সেটা সার্ককে ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ। অবশ্যই ভারতের সঙ্গে তার মানে শত্রুভাবাপন্ন প্রতিবেশী পাকিস্তানের সম্পর্কের অবনতি, মাঝে আমরা একটা সীমান্ত যুদ্ধও দেখেছি, একটা সীমিত যুদ্ধ, খুব বাড়েনি যুদ্ধটা, কিন্তু এটা তো সম্পর্ককে যথেষ্টই ক্ষতিগ্রস্ত করেছে এবং এই অঞ্চলকে অস্থির করেছে। আমরা দেখলাম যে বেগম জিয়ার মৃত্যুর পর এখানে একটা কিন্তু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা কিন্তু ওই উপলক্ষে এসছেন এবং পরস্পরের সঙ্গে তারা অন্তত সৌজন্য সাক্ষাৎ করেছেন, হাত মিলিয়েছেন। এটাকেও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এখানেও একটা জানাজা কূটনীতি হয়েছে। তো বেগম জিয়ার মৃত্যু এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও টেনে এনেছে, এটাও বলা হচ্ছে। এই গণ অভ্যুত্থানের পর তো পররাষ্ট্র সচিব পর্যায়ে মানে সফর হয়েছে, মানে মন্ত্রী পর্যায়ে। এমন সময় এসেছেন তিনি যখন তলব চলছে দুই দেশের কূটনীতি, দুই দেশের মধ্যে তলব চলছে। এবং আমরা তো রিসেন্টলি আবার দেখলাম যে এই মুস্তাফিজ ইস্যুকে ঘিরে আজকেও একটা খবর আছে যে IPL এর প্রচারণা বন্ধ, সরকার পদক্ষেপ নিয়েছে এবং T20 বিশ্বকাপে ভারতে যাবে না আমাদের বাংলাদেশ দল খেলতে যাবে সিদ্ধান্ত নিয়েছে। মানে এটা খেলাধুলাকে প্রভাবিত করছে, আবার খেলাধুলার ঘটনা কূটনৈতিক সম্পর্কের অধিকতর অবনতির কারণ হচ্ছে। এবং আমরা লক্ষ্য করব যে ভারতের দিক থেকেই কিন্তু প্রথম পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যেমন মুস্তাফিজের ঘটনাটায় এটার কোনো কারণ ছিল না, তাই না? এবং ভারতেই এটা নিয়ে প্রতিক্রিয়া কিন্তু তীব্র, বিশেষ করে কংগ্রেসের শশী থারুরের যে বক্তব্য, সেটা তো বেশ মানে গুরুত্ব পাচ্ছে যে মুস্তাফিজ বাদে যদি বাংলা নামের কারো ব্যাপার হতো তাহলে এই সিদ্ধান্ত ভারতের ক্রিকেট বোর্ড নিত কিনা। তো এবং মাঝে আমরা দেখলাম যে বেগম জিয়ার জানাজাকে ঘিরে, অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে একটা মনে হচ্ছিল যে একটা মানে দুই দেশের মধ্যে সম্পর্কের বলবে কিছুটা মনে হয়েছিল। যদিও সরকারি পর্যায়ে দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপির এখন যিনি সক্রিয় নেতা, অলমোস্ট চেয়ারপারসন, উনি তো দায়িত্ব নিয়েই দিনের মধ্যে চেয়ারপারসন হয়ে যাবেন আনুষ্ঠানিকভাবে। তো চেয়ারপারসন দায়িত্ব উনি পালন করছিলেন। সত্যি কথা বলতে গেলে বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে উনি কিন্তু দুটো নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটা নির্বাচনে গিয়ে হোক বা আন্দোলনে থেকে মানে নির্বাচন মানে বর্জন করে হোক। তো যাই হোক, তার সঙ্গে দেখা হয়েছে এবং এটাকে আমরা মিডিয়াতে খুব গুরুত্ব দিয়ে দেখছিলাম যে মানে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, তার সঙ্গে একটা ভারতের দিক থেকে হয়তো একটা সিগন্যাল যে তারা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণকে ইতিবাচকভাবে দেখে ইত্যাদি। তো এখন গণতন্ত্রের উত্তরণ তো এই সরকারের অংশগ্রহণ ছাড়া হবে না। এই সরকারকে ভারত স্বীকৃতি দিক বা না দিক, স্বীকৃতি তো দিচ্ছে, মানে কূটনৈতিক স্বীকৃতি কিন্তু আছে। হ্যাঁ, তাদের তো সরকারি পর্যায়ে আলোচনা আছে, মানে স্বীকৃতি আছে। জি, স্বীকৃতি আছে। এবং গণ অভ্যুত্থানের পর নরেন্দ্র মোদী দ্রুতই অভিনন্দন জানিয়েছিলেন, বার্তা আমাদের মনে আছে, তাই না? টুইট করেছিলেন তিনি, করেছিলেন। তো কিন্তু রাজনৈতিক স্বীকৃতির একটা ব্যাপার আছে, মানে সাব্যস্তগত স্বীকৃতিটা কিন্তু নাই এই সরকার এর প্রতি, এবং এই সরকারকে মানে ভারত ইতিবাচকভাবে দেখছে না। এমনকি ভারতের ডিপ স্টেট থেকেও কিন্তু প্রতিক্রিয়া এসছে। মানে ভারতের সেনা বাহিনী প্রধান কিন্তু বেশ কমাস আগেই বলেছিলেন যে আমরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, তাই না? এখন নির্বাচিত সরকার তো আমাদের লাগবে এবং আমরা দ্রুত পেলে ভালো হতো। সমাজে যে অস্থিরতা এবং রাজনীতিতে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, জি। তো যাই হোক, এখন আমাদের গণতন্ত্রের উত্তরণে দেরি হচ্ছে, সেজন্য বাংলাদেশের সঙ্গে নেতিবাচক মনোভাব পোষণ করে অবস্থান নেওয়া ভারতের দিক থেকে সঠিক হবে না। এবং
যেটা পাটোয়ারি ভাই বলছিলেন যে এই যে নির্বাচনগুলোতে ভারতের যে অবস্থান, পরপর 3টি নির্বাচনে হস্তক্ষেপ। হ্যাঁ, হস্তক্ষেপ, এবং এটা একেবারে দৃশ্যমান হস্তক্ষেপ, দৃশ্যমান। সাধারণ মানুষের কাছেও জিনিসটা এবং পরিষ্কার। আমাদের সরকার রাজনৈতিক দলগুলোর প্রকাশ্যে মাইকে ঘোষণাও করেছে, দেশের স্বীকারও মাটিতে করেছে। দাঁড়িয়ে তাদের পররাষ্ট্র সচিব এসে কি করেছেন আমরা তো জানি। এবং 2024 সালের নির্বাচনের আগে কিন্তু পশ্চিমাদের তরফ থেকে যথেষ্টই বাধাবিঘ্ন ছিল হাসিনা সরকারের প্রতি, মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞারও প্রস্তাব ছিল, যে হুমকি ছিল। তো সেটা But কিন্তু ভারত কিন্তু সেটাকে একতরফাভাবে কিন্তু সমর্থন জুগিয়ে ভারতের মাধ্যমে এটাকে নালিফাই করা হয়। এবং এটা আপনি যেটা বলছিলেন যে সরকারি দল থেকে ওবায়দুল কাদের সাহেব তো বলেইছেন যে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি বলে দিয়েছে, বলে দিয়েছেন, তাই না? তো এবং জিএম কাদের সাহেব যে তিনি বলেছিলেন যে ভারত কি বার্তা দিয়েছে বলা যাবে না। এবং সেই সময় এটা বলা কিন্তু খুবই গুরুত্ববহ। তো যাই হোক, তো ভারতের দিক থেকেই সম্পর্কের অবনতিটা আসলে ঘটানো মানে হয়েছে। সূত্রপাতটা তারাই করেছে, ফলে ভারতের বেশি দায় ভূমিকা বেশি, তাদের। ভারতের দায় বেশি এই সম্পর্ককে ভালো করার। জি, হাসান মামুন ভাই, আপনার কাছ থেকে আরও একটু আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় আছেন সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আছেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনের কাছ থেকে আলোচনা শুনছিলাম। পাটোয়ারি ভাই, আপনার কাছ থেকে বিরতির পর আলোচনা শুনতে চাই। আমরা ছিলাম ভারত বাংলাদেশ সম্পর্কেও কোন পথে এই বিষয়ে। সম্পর্ক যখন এমন, ভারত বাংলাদেশ সম্পর্ক আমরা বিরতির আগে দুজনেরই আলোচনা শুনলাম, এর মধ্যে একটি নির্বাচন চলছে। এই নির্বাচন ভ্যান্ডালাইজ করবার জন্য পেছন থেকে অনেকে অভিযোগ করছেন এরকম যে ভারতের এক ধরনের উস্কানি আছে এই নির্বাচন যাতে ভণ্ডুল হয় বা নির্বাচনটি যাতে না হয়। আবার ভারতের পক্ষ থেকে কিন্তু নির্বাচিত সরকারকে ওয়েলকাম করার নানান ইনিশিয়েটিভ আমরা দেখছি। এবং সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরেও আমরা দেখেছি যে তাদের পজিটিভ স্টেপিং আমরা যেটা সাদা চোখে যেটি দেখলাম। আপনার কাছে কি মনে হয় এইরকম সময়ে উৎসব মুখর একটি ঐতিহাসিক নির্বাচন কতটুকু ইতিহাস গড়তে পারবে? দেখুন, ভারতের আমরা চারদিকে সারাউন্ডেড বাই ভারত, তিন দিকে, এবং 18 কোটি লোকের একটা মুসলিম কান্ট্রি। এটা আনরেস্ট হলে, এটা দরিদ্র হলে, বাংলাদেশ দুর্ভিক্ষ হলে, বিদ্রোহ হলে, বিপ্লব হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। কারণ এখান থেকে স্পিলওভার ইফেক্টে এটা ছড়িয়ে যাবে ভারতে। সো সেই অর্থে ভারত বাংলাদেশে উস্কানি করে এখানে সিভিল ওয়ার অথবা এখানে সন্ত্রাসবাদকে ব্যাপক প্রমোট করবে, এটা ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো যৌক্তিক কারণ নেই। যদি যৌক্তিক কারণ না থাকে তাহলে আমি আসছি। 14, 18 এবং 24-এর নির্বাচনে অমন অবস্থান তাদের কেন ছিল? না, ওদের অবস্থান, ভোট হয়েছে বাংলাদেশে, তারা সমর্থন দিয়েছে, তারা রিকগনিশন করেছে। এখন যদি সামনে একটা ভোট হয় যেখানে আওয়ামী লীগ নাই, ধরে নেন সেখানে বিএনপি জয়লাভ করলো, ভারত কি সেই সরকারকে রিকগনিশন দিবে না? ভারত কি জিয়াউর রহমানকে রিকগনিশন দেয়নি? ভারত কি খন্দকার মোস্তাজকে রিকগনিশন দেয়নি? বঙ্গবন্ধু হত্যা হলো 15ই আগস্ট। ভারত ওই গভর্নমেন্টটা একদম ইলিগালি গভর্নমেন্ট, তো সেটাকে রিকগনিশন দিল 28শে আগস্ট, মাত্র 13 দিন পরে। তো ফরেন পলিসি তো কখনো অত ইমোশনাল হয় না, বর্তমানকে ঘিরে হয়। তো বর্তমান হচ্ছে এখন এটা। তবে ডক্টর ইউনূস স্যারের গোড়াতে কিছু ভুল হয়ে গেছে। উনি নিজেও একবার 7 সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন ফ্রান্সের সময়, এবং আগেই, এবং তার ডান পাশের বাম পাশের লোকরা ভারতের বাংলাদেশের ম্যাপকে বড় করেছে, 7 সিস্টার থাকবে না, এবং হেঁটে হেঁটে কেলকাটা দখল করে ফেলবে। মানে উস্কানিমূলক বক্তব্য অনেক ছিল, ভারতেও ছিল, ভারতেও রাজনৈতিক রেটরিক। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতে বক্তব্য যারা দিয়েছে তারা দায়িত্বশীল ব্যক্তি না, তারা টিভি মিডিয়ার ব্যক্তিত্ব বা অন্য কেউ। কিন্তু বাংলাদেশে যারা বক্তব্য দিয়েছে দেয়ার পার্ট অফ ক্যাবিনেট। কীভাবে ডক্টর স্যার সেটা মানে লাইবিলিটি এড়াবে, কারণ ক্যাবিনেটের কালেকটিভ ক্যারেক্টার থাকে। দেন আপনি যে বলেন ভারতের সাথে সুসম্পর্ক, ডক্টর ইউনূস স্যার কি চেষ্টা করেনি? বিক্রম মিস্ত্রি হচ্ছে ফরেন সেক্রেটারি, উনি যখন বাংলাদেশে আসলেন ডক্টর ইউনূস স্যার তার সাথে দেখা করলেন। কেন করলেন? উনি তো প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার দেখা হওয়ার কথা, উনি কেন ফরেন সেক্রেটারির সাথে দেখা করবেন? এটা কিন্তু প্রোটোকলে আসে না। আবার বিমস্টেকের সময় ব্যাংককে আমরা জানি উনি উপযাচক হয়েই নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন। দেশের স্বার্থে হতে পারে। ফ্যাক্ট রিমেইন, যে পরিবেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমান সরকারের সাথে ভারত কমফোর্টেবল না। তাহলে ভারত কি করবে? এদেশে একটা যুদ্ধ চাপিয়ে দিবে নাকি? ভারত একটা ইলেকশন, যেটা আপনি বললেন যে ইলেকশন না হওয়ার জন্য ভারতের ষড়যন্ত্র, আমি মনে করি অনেকে বলছেন, অনেকে অভিযোগ তুলছেন, বাট আমি এটা মনে করি এটা কখনোই লজিক্যাল না।
বরং যারা তুলছেন তারা কেন তুলছেন তাহলে? না বুঝে তুলছেন? ভারত বিরোধিতা তো এই দেশে একটা খুব ভালো পলিটিক্যাল স্ট্যান্ড। ভারত বিরোধিতা করলে আপনি জনপ্রিয় হবেন খুব দ্রুত, পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালো হয়, সবসময় দেখেছি। ইলেকশন চাচ্ছে না কারা? ইলেকশন চাচ্ছে না তারা যারা ইলেকশনের পরে ম্রিয়মাণ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। অর্থাৎ এই যে রাষ্ট্রটা চালাচ্ছে 1-1.5 বছর একটা গোষ্ঠী, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যারা ইলেকশনকে ভয় পাচ্ছে তারা ইলেকশন চাচ্ছে না। বাট আমি মনে করি ভারত বর্তমানে একটা সেমি ডেমোক্রেটিক ট্রানজিশনই চাচ্ছে। তার জন্য একটা ইলেক্টেড গভর্নমেন্ট দরকার যার সাথে সে কমফোর্টেবলি ওয়ার্ক করতে পারবে। সেটা বিএনপি বা জামাত হলেও কোনো অসুবিধা আমি মনে করি তাদের থাকার কোনো কারণ নাই। এবং সেই মেসেজটা তারা দিয়ে দিয়েছে। জয়শঙ্কর সাহেব এসেছেন, এসে জনাব তারেক জিয়ার সাথে পার্সোনালি দেখা করেছেন, কন্ডোলেন্স মেসেজ দিয়েছেন, আর কারোর সাথে দেখা করেননি। চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেননি, ফরেন মিনিস্টারের সাথে দেখা করেননি, ফরেন অ্যাডভাইজারও দেখা করেননি। অর্থাৎ তারা একটা ডেমোক্রেটিক ফোর্সের দিকেই যাচ্ছে। পলিটিক্যাল তো গভর্নমেন্টের সেটা আমি মনে করি প্রত্যাশা করে। বাংলাদেশের জন্য খারাপ নিউজ না। মোস্তাফিজকে যেভাবে সাডেনলি না করে দেওয়া হয়েছে এবং যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা কখনোই যৌক্তিক ব্যাখ্যা না। যদি মোস্তাফিজের সিকিউরিটি ইস্যু থাকে সেটা তাদেরকে এনশিওর করতে হবে। বাট তারা বলেছেন রাইজিং টেনশন অথবা বর্তমান সিচুয়েশনের কারণে। আবার মোস্তাফিজকে সরিয়ে দিয়েছে বলে আমরা কিন্তু আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দিলাম টোটালি। তো আমরা পাল্টাপাল্টি এটাও আমি সাপোর্ট করি না। কারণ আমাদের যদি মনে করেন বাংলাদেশের কি বা করার ছিল না, বাংলাদেশে এটা আলোচনা করা উচিত ছিল, এক্সপ্লেনেশন চেতে পারতো, ক্রিকেট বোর্ড টু ক্রিকেট বোর্ড আলাপ হতে পারতো। আমরা যদি আইসোলেশনে চলে যাই তাহলে তো ভারতের কোনো ক্ষতি নাই, ক্ষতি তো আমাদের। আমরা যত আইসোলেশন যাব তত আমাদের বহুমুখী থাকতে হবে। যত বহুমুখী আমাদের ক্ষতি, কিন্তু ভারতের কি কোনো ক্ষতি নেই? অবশ্যই হচ্ছে, ইকোনমিক ক্ষতি হচ্ছে, ভারতেরও ইকোনমিক ক্ষতি হচ্ছে। বাট মোটা দাগে ক্ষতিটা আমাদের বেশি, রিস্কটা আমাদের বেশি। আমরা কোনো নতজনী ফরেন পলিসি চাই না। ফরেন পলিসি কোনো বন্ধুত্ব বলে কিছু নেই, কুইট পুরো আমার স্বার্থ। কিন্তু এই কথাগুলো তো এর আগে আপনারা বলেননি না, এর আগে আপনারা যারা রাজনীতি করেন এর আগে আপনাদের কাছ থেকে এরকম পরিষ্কার ব্যাখ্যা কিন্তু পাইনি। আপনি জাতীয় পার্টির মহাসচিব, আপনি পার্লামেন্টে ছিলেন, আমরা কিন্তু এরকম পরিষ্কার আজকের বক্তব্য যেমন ভালো লাগছে, নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগছে, এইভাবে তো আপনারা পরিষ্কার করেননি। এর কাছাকাছি বক্তব্যই সবসময় আমরা দিয়েছি। কাছাকাছি কেন দিবেন আপনি? জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে তাদের ভয়েস হয়ে পার্লামেন্টে কথা তুলবার জন্য, আপনারা কেন সেটি তুলতে পারেননি? তার মানে কি আপনাদেরও টুটি চেপে ধরা হয়েছিল? না, আমরা অবশ্যই বলেছি। একটা প্রশ্ন এখন তুলি, মিডল ইস্টে বাংলাদেশের সোলজাররা মার্সেনারি সোলজার হিসেবে কাজ করবে, এরকম একটি গোপন চুক্তি আওয়ামী লীগের আমলে করা হয়েছিল। আমরা টোটালি এটা প্রোটেস্ট করেছি। না, সেটা তো মিডল ইস্ট, ভারত ইস্যুতে কেন বলেননি? আজকে কেন বলছেন? ওই চুক্তিটা এখনো আছে, ওই চুক্তি এই সরকারও বহাল রেখেছে। তো আমরা, এবং এই সরকার নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে চুক্তি করেছে, নন ডিসক্লোজার ক্লোজ। অর্থাৎ আপনার ক্লজগুলো বাংলাদেশ যেমন জানতে পারবে না এই দেশের কি দেয়া হচ্ছে। আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের মর্যাদাপূর্ণ কথা তখনও বলেছি, এখনো বলেছি। একটা উদাহরণই তো যথেষ্ট। এরশাদ স্যার 14 সালে যে বক্তব্যটি দিয়েছিলেন যে তুমি সেক্রেটারি, তুমি কেন বাংলাদেশের আভ্যন্তরীণ, কিন্তু এরশাদ স্যার, হুসেইন মোহাম্মদ এরশাদের এই সকল বক্তব্য আপনারা নিজেরাই মাটি করে দিয়েছেন জিএম কাদেরের ওই বক্তব্যের মাধ্যমে। ভারত যেটি বলেছে সেটি প্রকাশ করা যাবে না। তারপরে দেখলাম একটি মধ্যরাতের নির্বাচন। পাটোয়ারি ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু হাসান মামুন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, ভারত বাংলাদেশ এই সম্পর্কের সময় যে নির্বাচন এবং পাটোয়ারি ভাই যেটি আলোচনা করছেন, আপনি কি সমর্থন করেন? আমি বলতে চাই যে শুধু 2014 থেকে না, আসলে 2008-এর নির্বাচনেও কিন্তু ভারতের একটা ভূমিকা ছিল, পশ্চিমাদের ভূমিকা ছিল, ভারতের ভূমিকা ছিল, এবং তৎকালীন 111 সরকারেরও ভূমিকা ছিল। এবং পরে তো এগুলো জানা গেছে, লেখালেখিও হয়েছে, প্রণব মুখার্জির বইয়ের কথা আমরা জানি, এবং তৎকালীন সেনাপ্রধানের কি ভূমিকা ছিল সেগুলো আমরা জানি, কিভাবে তার মানে ওনার সেফ এক্সিট হয়েছে, এইসব কথাবার্তা তো রাজনীতিতে বহুলভাবে আলোচিত। তো ভারতের এই যে ইনফ্লুয়েন্সটা, এটা কিন্তু বেড়েছে এই 111-এর ভেতর দিয়ে, এবং এটা অব্যাহতভাবে চলেছে 2024 সাল পর্যন্ত। এবং এর প্রভাবটা এত বেশি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকেও কিন্তু আড়াল করে দিয়েছে, ভারত দিতে পেরেছে, নাহলে 24-এর নির্বাচন হতো না। মানে আঞ্চলিক পরাশক্তি হিসেবে তারা যা যা এক্সপোজ করার সবটুকু এক্সপোজার তারা দিতে পেরেছে। আচ্ছা, তো ফলে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার একটা ইমপ্রেশন এরকম যে এটা শুধু আওয়ামী লীগের পতন না, এটা ভারতের যে পররাষ্ট্রনীতি তারও পতন বাংলাদেশে। এবং মামুন ভাই, আপনার আলোচনা একটু যুক্ত করি, সেটি হচ্ছে আমরা এই আন্দোলনের 3-4 মাস আগে থেকে দেখেছি
ভারত খেদাও আন্দোলন বিভিন্ন ব্যানারে দেশে আমরা দেখেছি। মালদ্বীপের কথা আমরা হ্যাঁ, বলতে পারি ভারত খেদাও আন্দোলন এবং কিন্তু ওই ঢাকার আন্দোলনের রাস্তায় ভেতর দেখেছি। দিয়ে উনি ক্ষমতায় আমি এসেছেন। এই জায়গাটিতে আমার প্রশ্ন, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধিতা এত প্রকট হলো, এই দায় কার? কে তৈরি করলো এই মানসিকতা? প্রথম কথা হচ্ছে যে ভারতের সমর্থন বা সহায়তায় আমরা স্বাধীন হলেও যখন থেকে আমরা একটা স্বাধীন সত্তা হলাম তখন থেকেই কিন্তু এটা বাড়তে শুরু করে, এটা কোনো সন্দেহ নাই। এটা কি এমনি এমনি ন্যাচারালি হ্যাঁ, বেড়ে গেল? এটা হওয়ারই কথা, কারণ আমাদের একটা স্বাধীন সত্তা হয়েছে এবং প্রতিবেশী এত বড় একটা দেশ এবং এখানে সাম্প্রদায়িক প্রশ্ন আছে, এগুলো কিন্তু একেবারে বিলীন হয়ে যায়নি। যদিও 71 সালে আমরা এগুলোকে সামনে আনিনি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই প্রশ্নগুলো ধীরে ধীরে বেড়েছে এবং আওয়ামী লীগের যে ভারতমুখী নীতি এটা কিন্তু এই ব্যাপারটাকে প্রভাবিত করেছে, এটাকে চাগিয়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের এই যে পৌনপুনিক ব্যর্থতা, মানে শেখ মুজিব সরকার থেকে নিয়ে তারপরে 21 বছর পর শেখ হাসিনা সরকার আসা এবং তাদের আবার ভারতের দিকে ঝুঁকে পড়া এবং ভারতেরও তাকে অবলম্বন করা, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের বদলে একটা দল এবং একটা পরিবার শুধু না, একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক। এবং আমরা তো দেখছি যে এইরকম কথাবার্তাও আলোচিত হচ্ছে যে ভারতে যারা পালিয়ে গেছে তাদের সবাইকে ফেরত দিলেও শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। ইনফ্যাক্ট এটা তাদের নাকি কিন্তু নিশ্চিত। কারোর ভিসা বা পাসপোর্ট আছে বলে আমার মনে হয় না। জি জি। তাহলে এইভাবে অবৈধভাবে হ্যাঁ, একদিকে সীমান্তে পুশব্যাক করছে হ্যাঁ। ভারতীয় নাগরিকদের, বাংলাদেশি বলে তাদেরকে পুশব্যাক করছে, তাদেরকে করছে না, যারা- এবং যারা- চিহ্নিত অপরাধীদেরকে যারা আশ্রয় অভিযুক্ত দিচ্ছে। এবং বিচারে দণ্ডিত হচ্ছে তাদেরকেও দিচ্ছে না এবং দেবে না বলেই জানা যাচ্ছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে, এবং এই সরকারের তরফ থেকে একটা দাবি ছিল ভারতের কাছে যে শেখ হাসিনা যাতে মুখ বন্ধ রাখেন, যে তোমরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছো, ঠিক আছে, আমাদের এই বিষয়ে কিছু বলার নাই বা আমরা তো জোরাজুরি করবো না, কিন্তু মুখ যাতে বন্ধ থাকে, যাতে এইখানেই পরিস্থিতি আনস্টেবল না হয়। এই দাবিটা ইউনূস সরকারের তরফ থেকে বারবার জানানো হয়েছে, কিন্তু এটাও অ্যাড্রেস করা হয়নি এবং এর একটা অপব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি অনলাইনে বিজি আছেন, আমরা তো বন্ধ করতে পারি না ইত্যাদি। এটা তো গ্রহণযোগ্য ব্যাখ্যা না। আচ্ছা, তো এতে করে কিন্তু বাংলাদেশে রিকনসিলিয়েশনের যে আকাঙ্ক্ষাটা ছিল, যেটা পাটোয়ারি ভাই, আমি ওনাকে ফলো করি, উনি একাধিক অনুষ্ঠানে এটার উপর জোর দিয়েছেন, আমিও লিখেছি এই বিষয়ে, বলি সুযোগ পেলে। রিকনসিলিয়েশনের যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু বানচাল হয়ে গেছে শেখ হাসিনার ভূমিকার কারণে এবং শেখ হাসিনাকে এইভাবে প্রশ্রয় দেওয়ার কারণে। এখানে কিন্তু আওয়ামী লীগের যে নিরপরাধ অংশ তারা কিন্তু সংগঠিত হতে পারত এবং একটা সময় পর্যন্ত শুধু ভিক্টিমাইজ হচ্ছে। একটা সময় পর্যন্ত সরকারও কিন্তু এই ব্যাপারে এক ধরনের লিবারেল ছিল। ডক্টর ইউনূস মাঝে কিন্তু বলেছেন একাধিক সাক্ষাৎকারে যে এত বড় একটা দলকে আমি নিষিদ্ধ করতে চাই না, কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, এবং বিএনপির ওপর এক ধরনের দোষ চাপিয়ে উনি বলেছেন যে বিএনপি একটা বড় দল চায় না আর একটা বড় দল নিষিদ্ধ হোক। বিএনপির কিন্তু পলিসি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এইভাবে নিষিদ্ধ না করা, বিচার করা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করানো। তো যাই হোক, এই যে হয়নি, এখানে কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত দায় আছে, প্লাস ভারতেরও কিন্তু দায় আছে যে এখানে যে রিকনসিলিয়েশনটা হয়নি, মনোভাব তৈরি হওয়ার হ্যাঁ, রিকনসিলিয়েশন যেটা হয়নি, এটা হওয়ার সুযোগ ছিল এবং এটা হলে গণতন্ত্রের পথে আমাদের এই যে যাত্রা, সেটা কিন্তু হওয়ার সুযোগ আছে যদি ছোট করে বলেন। এটা এখন তো আর সুযোগ নাই। এখন তো নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, মনোনয়নপত্র 28% মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, এইসব প্রক্রিয়া চলছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় চলে এসছে এবং নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে, সংস্কারের বিষয়ে আমাদের এক ধরনের ঐকমত্য হয়েছে। তো এই প্রক্রিয়াগুলো হয়ে যাওয়ার পরে আপাতত তো রিকনসিলিয়েশন নেই এবং এটা আসলে নির্বাচিত সরকারের উপর নির্ভর করছে। জি, মামুন ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনবো আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ, নিচে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছে আর কাবিল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম বিরতির আগে হাসান মামুন ভাই আপনার কাছ থেকে। আপনি বললেন যে আপাতত রিকনসিলিয়েশনের আর কোনো সুযোগ নেই। যদি সুযোগ না থাকে, একটি বড় অংশ এই ভোটের বাইরে থেকে যাচ্ছে। তারা ভোট দিবে কিনা আমরা জানি না এখনো পর্যন্ত, যদিও সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু সব ভোটারদের কাছে যাওয়া হচ্ছে। এক ধরনের ইফ অ্যান্ড বাটস থেকে যায় না? হ্যাঁ, সেটা তো থাকে। বিভিন্ন জরিপে কিন্তু দেখা যাচ্ছে যে রাইটলি ও রংলি আওয়ামী লীগের ভোটার এখনো 20 থেকে 25%। ধরে নিলাম আরো 5% কমিয়ে দিলাম, 20% কিন্তু আছে, 15 ধরলাম বা 10 ধরলাম, এটাও কিন্তু হিউজ নাম্বার।
আমাদের তো প্রায় 13 কোটি ভোটার, 13.25 কোটি লাস্ট মানে হিসাব অনুযায়ী, তার মানে 17-18 কোটি মানুষের দেশে। হ্যাঁ, তার মানে তারপরে প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছে, তাই না? অলমোস্ট 2.5 কোটি। তো নতুন ফিচার তো যুক্ত হয়েছিল, প্রবাসী ভোটার, তারপরে নির্বাচনী দায়িত্বে যারা অন্য এলাকা থেকে পোস্টালে ভোট দেবে। তো এগুলো তো ভালো পদক্ষেপ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে যে এই অংশটা কিন্তু তারা খুব ফ্রাস্ট্রেটেড যে ইলেকশন, মানে তাদের দিক থেকে, যে তাদের তো মানে পছন্দের প্রকাশের সুযোগ নাই, কারণ তাদের দল পার্টিসিপেট করছে না। আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই ধরনের একটা ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ সেটা আছে। তবে এটাও ঠিক যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর মধ্যে তারা যেহেতু মানে লিবারেল ডেমোক্রেসির পক্ষে, মানে মোরলেস, যদিও লিবারেল ডেমোক্রেসির নামে তাদের দল ফেসিবাদ কায়েম করেছিল এবং ভারত নির্ভর পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিল ইত্যাদি, এবং লুটপাট ইত্যাদি, এবং প্রতিষ্ঠান ধ্বংস, এই কাজগুলো করেছিল, গুম খুন, নজিরবিহীন গুম খুন, বিরোধী দল দমন, এইগুলো করেছিল লিবারেলিজমের নামে। কিন্তু তাদের সমর্থক গোষ্ঠীর মধ্যে লিবারেল ডেমোক্রেসির প্রতি তাদের একটা আগ্রহ আছে, তাদের একটা সমর্থন আছে। তো সেই কারণে মনে করা হয় যে তাদের যে অংশটা ভোট দিতে যাবে এই পরিস্থিতির মধ্যেও তারা সম্ভবত মধ্যপন্থার কোনো দলকে জয়যুক্ত করতে চাইবে। এবং সেই কারণে মনে করা হচ্ছে, আজকেও একটা জরিপ, একটা প্রতিষ্ঠানের জরিপ এসছে মিডিয়াতে, আপনি দেখেছেন বোধহয়, যে বিএনপির 70% মানুষ বিএনপি ভোট দিতে চায়। এটা হচ্ছে ডিসেম্বরের শেষ দিকের পরিচালিত জরিপে সারা দেশে, বোধহয় 10-12 দিনের জরিপ। তো যাই হোক, জরিপ নিয়ে তো মন্তব্য করা কঠিন, তারা 20,000 মানুষের উপরে মক করেছে, এবং জরিপের পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে ইত্যাদি, বা এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও, মানে কোনো জরিপই তো মানে কোনো আমরা মানে চূড়ান্ত ফলাফল মন্তব্য করতে পারি না। কিন্তু আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ যারা সমর্থক, তারা একেবারে ভোট দিতে যাবে না তা না, এবং বিশেষ বিশেষ এলাকায় তাদের হয়তো বিশেষ বিশেষ প্রবণতাও থাকবে নিরাপত্তা ইত্যাদি কারণে। এমন কোনো এলাকায় জামাতকেও তারা ভোট দিতে চাইতে পারে, হতে পারে এটা। কিন্তু জেনারেলি বলছি যে তাদের মধ্যে একটা ঝোঁক থাকবে হয়তো যে বিএনপিকে জয়যুক্ত করার। এবং এখানে আরেকটা কারণ আছে যে বিএনপি কিন্তু এনসিপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং আমি মনে করি যে এনসিপি বিএনপির দিকে যায়নি শুধু তা না, বিএনপিও এনসিপিকে নিতে চায়নি, আমরা সাংবাদিক হিসেবে ভেতরের খবর যা জানি। কারণ বিএনপির মধ্যে ফাইনালি তো আসলে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতেও পারে। এক নম্বর হচ্ছে যে এনসিপির তেমন ভোট নেই, বা শুরুর দিকে থাকলেও পরে তারা হারিয়েছে নানান কর্মকাণ্ডের কারণে, তাই না? তারা তো বিতর্কিত হয়েছে ক্রমে নানা কারণে, এবং তাদের মধ্যে উগ্র দক্ষিণপন্থী ঝোঁক দেখা গেছে, তারা শেষ পর্যন্ত জামাতের দিকে গেছে, এবং তাদের ভেতর থেকে উদারপন্থী অংশ কিন্তু বেরিয়ে গেছে। এনসিপি শুরুতে যারা এই প্ল্যাটফর্মটি করবার জন্য তৎপরতা চালিয়েছিল, তাদের একটি বড় অংশ এই দলে শেষ পর্যন্ত যায়নি। সেই আরেকটা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কিন্তু ক্ষুদ্র একটা অংশ এনসিপি গঠন করেছে, ক্ষুদ্র একটা অংশ, বড় একটা অংশ ঘরে ফিরে গেছে, পড়ার টেবিলে ফিরে গেছে। এটি হচ্ছে মানে জুলাই গণঅভ্যুত্থানের একটি অপভ্রংশ। জি, এবং এটা স্বাধীনতার পর আমরা যেমন দেখেছি যে আওয়ামী লীগকে পুরো স্বাধীনতা আন্দোলন আত্মসাৎ করতে, পুরো মুক্তিযুদ্ধকে দলীয়করণ, পরিবারকরণ করতে এনসিপির মধ্যে ওই প্রবণতা কিন্তু দেখা গেছে, এবং এটা মানুষ ভালোভাবে নেয়নি। এবং বিএনপি যেহেতু এনসিপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, এইখানে আমি মনে করি যে বিএনপির জন্য কিছুটা প্লাস পয়েন্ট তৈরি হয়েছে, যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী যারা আছে, যারা ভোট দিতে যাবে, তারা হয়তো বিএনপিকে জয়যুক্ত করতে চাইবে, কারণ বাজারে তো একটা হাইপ আছে জামাত নিয়ে, যে জামাত এবার ক্ষমতায় চলে আসবে। তো এই হাইপটা তারা তৈরি করেছে, হাইপ না তো, বিশেষ করে অনলাইনে সম্ভাবনাও তো দেখা দিয়েছে অনেক। আমার মনে হয় না অনলাইনে তারা একটা মানে হাইপ তুলেছে, তারা একটা সংগঠিত শক্তি যেহেতু, এবং অনলাইনেও তারা অনেকদিন ধরে কাজ করছে সংগঠিতভাবে, তারা একটা হাইপ তুলেছে অনলাইনে। এবং অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু মামুন ভাই তাদের সাথে জোটেও গিয়েছে, সম্ভাবনা তো আসলে প্রকট গেছে, মূলত ইসলামপন্থীরা গেছে, এবং এর একটা নেগেটিভ ব্র্যান্ডিংও হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু মধ্যপন্থায় বিশ্বাসী এখনও বেশিরভাগ লোক, এবং তারা কিন্তু কোনো ধরনের উগ্রপন্থা, জাতিবাদী উগ্রপন্থা যেমন তারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের ভেতর দিয়ে সেটা হয়েছে, তারা কিন্তু মানে ধর্মীয় উগ্রপন্থাও সমর্থন করে না এই পর্যন্ত যা দেখা যাচ্ছে। যদিও সমাজে কিছু মানে কম্পোজিশন চেঞ্জ হয়েছে, মানে ধর্মবাদিতা বেড়েছে, কোনো সন্দেহ নাই, কালচারে বেড়েছে, সমাজে বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত রাজনীতিতে মানুষ কিন্তু
মধ্যপন্থা সমর্থক। মানুষ মনে করে যে মধ্যপন্থা বাংলাদেশকে বাঁচাবে। বেস্ট সলিউশন আপাতত। মামুন ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু পাটোয়ারি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। পাটোয়ারি ভাই, মামুন ভাই বলছিলেন যে এনসিপি দাঁড়াতে পারেনি। আপনারা জাতীয় পার্টি বেশ পুরনো একটি রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সংসদে বিরোধী দলে ছিলেন এবং এক কথায় বলতে গেলে প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেকটি পার্লামেন্টেই আপনাদের কিন্তু অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে আপনারা এই নির্বাচনে কিভাবে আছেন? না নেই না, আমরা মনোনয়ন জমা দিয়েছি প্রায় 224টি আসনে। 23টি বা 24টির মতো আসনে মনোনয়ন বাতিল হয়েছে ন্যাক্কারজনকভাবে। 10টি নমিনেশন বাতিল হওয়ার কোনো কারণই ছিল না। হলফনামায় ছোট ভুল, এই কাগজটি দেয়নি, বানান ভুল, এই ছোটোখাটো কারণ, সেগুলো কারেক্টেবল ছিল, কিন্তু ওগুলো আসলে মবের চাপে বা ভয়ে ডিসি সাহেব ওগুলো অ্যালাউ করতে পারেন। নির্বাচন কমিশনেও কি মব আতঙ্ক আছে? ডিসি অফিসে তো অসংখ্য জায়গায় মব ঢুকেছে, মব ঢুকে সেখানে হুমকি দিয়েছে। ডিসি সাহেব তো কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে, কিন্তু উনি তো ওনার অফিসের হলরুমটা সামলাতে পারছেন না। এজ এ পলিটিক্যাল পার্টি আপনারা সেগুলো চেঞ্জ করতে পারলেন না? না, ওগুলো তো ঠিক আছে, আমরা চেস করতে চাচ্ছি না, এটা আমাদের কৌশলগত কারণে, কারণ আমরা মনে করি এই মবের কারণে যারা মব করছে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ ক্যাটাগরিক্যালি পাবলিকলি বলছে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে না তফসিল পিরিয়ডে। এই বক্তব্য যদি কোনো প্রার্থী দিয়ে থাকে, এটা আচরণবিধি সরাসরি ভঙ্গ হয়ে থাকে, তাদের নমিনেশন ক্যান্সেল করে দেওয়া উচিত রিটার্নিং কর্মকর্তা। পেনাল কোড অনুযায়ী তো এটি অপরাধ। পেনাল কোড তো আসবেই পরে, কিন্তু আচরণবিধি অনুযায়ী তার নমিনেশন বাতিল হয়ে যাওয়া উচিত। কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে কিছু বলতে সাহস পাচ্ছে না, কারণ বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী মব রাষ্ট্র, তারা হচ্ছে সেই মবের ক্ষমতাধর। নাও একটা রিকনসিলিয়েশন কেন দরকার? দেখুন, 90 সালে এরশাদ স্যার যখন ক্ষমতা ছেড়ে দিলেন, তখন কিন্তু 91 সালে একটা রূপরেখা হয়েছিল, দ্য ভাইস প্রেসিডেন্ট উইল বি প্রেসিডেন্ট, শাহাবুদ্দিন সাহেবকে আনতে হবে, 3 দলীয় রূপরেখা হয়েছিল, অনেক কিছু হয়েছিল 3 দলীয় জোটের। 2008 সালেও কিন্তু একটা রিকনসিলিয়েশন হয়েছিল, যেটা আপনারা বললেন প্রণব মুখার্জির একটা ভূমিকা ছিল, ওনার দ্য কোয়ালিশন ইয়ার বইতে উনি লিখেছেন, উনি এই সময় এটা করে দিয়েছিলেন এবং এটা সবাই জানতো এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, জেনে শুনে বুঝে কিন্তু বিএনপি সেটা মেনে নিয়েছিল। সেই সময় কেন মেনে নিয়েছিল? কারণ তার সেই সময় আর্মি গভর্নমেন্টটার ট্রানজিশন দরকার ছিল, তার দরকার ছিল এই গভর্নমেন্টটা চলে যাক, এই গভর্নমেন্ট আমাদেরকে জেলে রাখছে, বিএনপি বেশি প্রেসারে ছিল, বেশি প্রেসারে ছিল, সো বিএনপি বাধ্য হতে পারে, আমি বলতে পারি, কিন্তু বাট স্টিল তারা মেনে নিয়েছে যে না, একটা কিছু হোক, একটা পরিবর্তন হোক, মানে ট্রানজিশনটা চেয়েছিল। 2018-তেও কিন্তু বিএনপি এক ধরনের মেনে নিয়েছিল যে আমি অপোজিশন হই, ইলেকশনটা হোক। 2018 হচ্ছে বাংলাদেশের রিকনসিলিয়েশনের লাস্ট অপরচুনিটি, মানে একেবারে বর্ডারের বাইরে চলে আমি গিয়েছে। বলবো সেখানে ইন্ডিয়ার উচিত ছিল, যখন দেখা গেল যে মাত্র 6টি আসন বিএনপি পেল, ওই সরকারটাকে রিকগনিশন না দেয়া, অথবা একটা আপত্তি দিয়ে রিকগনিশন। বাট মজার ব্যাপার হচ্ছে 2018 ভোটের পরে সবার আগে কে রিকগনিশন দিয়েছে জানেন? চায়না। সবার আগে সোনার নৌকা নিয়ে, মানে চায়না তো সবসময়, এবং চায়নার পরেই ইন্ডিয়া দিয়েছে ট্রেডিং ফার্স্ট। তো এই ইউনুস গভর্নমেন্টকেও কিন্তু প্রথম দিকে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু রিকগনিশন দিয়েছিল, অভিনন্দন জানিয়েছে, তারা উইলিং টু ওয়ার্ক ছিল। কিন্তু ওই যে বললাম, চারপাশে এমন কিছু এলিমেন্ট ছিল যারা এই রিলেশনটা হস্টাইল চায় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এখন কিছু এলিমেন্ট আছে, কিছু দলমত আছে, তারা চাচ্ছে ভারত বাংলাদেশে একটা যুদ্ধ হোক। মানে তারা কি তার দায় মুক্তি নিতে পারবে? হ্যাঁ, কোন দায় মুক্তির জন্য এটা চাচ্ছে? দায় মুক্তি না, যুদ্ধ হলে তারা বর্তমানটাকে প্রলং করতে পারবে, তাদের থিওরিগুলোকে চাপিয়ে দিতে পারবে, এবং হ্যাঁ 71-এর সাথে একটা কম্পেয়ার করতে পারবে যে এই বিষয়ে আলোচনা শুনবো। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আর কেবল প্রশ্নগুলো সহজ, ফিরছে আলোচনায়। পাটোয়ারি ভাই, আপনি বলছিলেন যে একটি পক্ষ চাচ্ছে ভারতের সাথে বাংলাদেশে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে। এই এলাকায় দীর্ঘদিন তো যুদ্ধ হয় না, একটা যুদ্ধ না লাগালে ইন্টারন্যাশনাল মোড়লরা এখানে নাক গলাতে পারবে না, তো এটা একটা উদ্দেশ্য আছে। আরেকটা হচ্ছে অবশ্যই ভারতের পেটের ভিতরে একটা যুদ্ধ লেগে গেলে এটা ভারতের জন্য ক্ষতিকারক হবে, এটা অনেকে চাচ্ছে, এটা ভারত বিরোধী যারা তারা চাচ্ছে। এতে বাংলাদেশের কোনো ভারত বিরোধী কারা? অনেক হতে পারে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, আমরা হয়তো বা পত্রপত্রিকায় অনেক নাম দেখি, কিন্তু মুশকিল হচ্ছে এতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হবে না, নেভার এভার। ভারত বাংলাদেশ কারোর জন্য এটি অবশ্যই হবে না, কিন্তু ক্ষতিটা বাংলাদেশের হবে অন্য কোনো দেশের পারপাস সার্ভ করতে গিয়ে। হ্যাঁ, এবং সেখানে আমাদের তো এয়ার যাওয়ার জায়গা নেই, এয়ার যাবে কোন দিক দিয়ে? জাহাজও আটকায় যাবে, সো আমাদের তখন ল্যান্ডলক হয়ে যাবে। তো ওইটা কোনো সমাধান না, এবং আমি মনে করি এই বিষয়ে ভারতও কখনো, এটা তো নিশ্চয়ই আপনার অনুমান, এটা আমার অনুমান, এবং আমার ধারণা ভারতও কখনো এটা চাবে না, কারণ যে দেশটা স্বাধীনতায় সে
অংশগ্রহণ করেছে অথবা সে আপনি এমন সাপোর্ট অনুমান দিয়েছে, করছেন কিসের ভিত্তিতে? না কথাবার্তা এই যে ক্যালকাটা দখল করে নেব, সেভেন সিস্টার ছিন্ন ভিন্ন করে ফেলবো, হ্যাঁ এটাই। আবার কে যেন বললো আমাদের ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম দিয়ে ভারত ধ্বংস করে দেবে, মানে এই কথাগুলো তো উস্কানিমূলক। যারা বলছে তারা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু তারা আবার সরকারের খুব কাছের মানুষ, সরকারের এগুলো কাছে চাইল্ডিশ স্পিচ। সো আমি যেটা সামনে অনুভব করি, একটা ইলেকশনের আগে সমঝোতা হওয়া উচিত ছিল। আওয়ামী লীগকে যেভাবে ব্যান করা হয়েছে আমি এটা সমর্থন করি না, কারণ এইটা আইনসম্মতভাবে হয়নি। আমি এটা অনেক ব্যাখ্যা দিয়েছি অনেক টক শোতে। কিন্তু আওয়ামী লীগের লোকজনের বিচার হওয়া উচিত ছিল। জি। বিচার হয়েছে মাত্র 2টো মামলার বিচার, কেন আপনি আরো 20টা 30টা মামলার করলেন না ইন দ্য মিন টাইম? হয়তো এবং সময় কম, এই কারণে সময় হয়নি। কম না, বিচারিক প্রক্রিয়াও তো আমাদের অনেক জটিলতা আছে। 1.5 বছর অনেক লম্বা সময়। লাস্ট 111 গভর্নমেন্ট যখন আসছিল তারা কিন্তু কয়েক হাজার মামলা রায় দিয়েছে। অ্যাটলিস্ট দুর্নীতির মামলাগুলো রায় দেয়া খুব সহজ। জি। শেষ করে দিচ্ছি যে এই সমঝোতা না হওয়ার কারণে একটা ঝুঁকি আছে, জি এর সাথে সরকার এবং নির্বাচন কমিশনের দুর্বলতা দেখতে পাচ্ছি, ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। জি, ধন্যবাদ পাটোয়ারি ভাই। আমরা একটু হাসান মামুন ভাই আপনার কাছ থেকে, পাটোয়ারি ভাই যে জায়গা থেকে শেষ করলেন ওই জায়গা থেকে শুরু করতে চাই, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। জি, আমার মনে হয় যে নির্বাচনের দিকে আমরা চলে গেছি। আমরা নির্বাচনের মধ্যে আছি এবং নির্বাচনটাকে মানে যথাসম্ভব সাকসেসফুল করতে হবে। ডক্টর ইউনূস বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, তো অতটা যদি নাও হয় নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয় এবং মাঠে যারা আছে তাদের অংশগ্রহণের একটা যেন সমান সুযোগ থাকে। সমান সুযোগ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। মানে পাটোয়ারি ভাই তো বললেন যে সমান সুযোগ তারা পাচ্ছেন না। জি, সমান সুযোগ নিয়ে অনেক অভিযোগ উঠছে, মনোনয়নপত্র বাতিল, এই বিষয়গুলোর আপিল নিষ্পত্তি ভালোভাবে হওয়া উচিত। এটা নিয়ে যাতে অস্থিরতা সৃষ্টি না হয় এটা আমরা চাইব। ইলেকশন কমিশন এবং উচ্চ আদালতে যাতে এর ভালো নিষ্পত্তি হয় এবং এটা নিয়ে অস্থিরতা তৈরি না হয়, এবং এটা নিয়ে নির্বাচন বর্জনের কোনো ঘটনা যাতে না ঘটে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু অবজারভেশন ভালো না। আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় রকম অবনতির ধারায় আমরা আছি, এটা কিন্তু রোধ হয়নি। এবং ইনফ্যাক্ট আমি একটু যোগ করি, তারেক রহমান 25 তারিখে দেশে ফেরবার পর কিন্তু অনেক মব কমে গেছে, আমরা মব দেখছি। কমেছে এবং এটা কমারই কথা। এবং নির্বাচনী একটা হাইপ উঠেছে। জি জি, মানে প্রধান রাজনৈতিক দল তারা বলিষ্ঠভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনের যাত্রাটা কিন্তু সুগম হবে, এটা স্বাভাবিক। এবং আমার মনে হয় যে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় রকম উন্নতি হয়নি, শেষ করব ছোট করে, বড় রকম উন্নতি হয়নি, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের সমঝোতায় আসতে হবে শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে। সরকারকে, ইলেকশন কমিশনকে সহায়তা করতে হবে, নাহলে আমরা সুষ্ঠু নির্বাচন টেকনিক্যালি হয়তো পাবো, কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আমরা হয়তো পাবো না। জি, ধন্যবাদ হাসান মামুন ভাই আপনাকে, ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানে আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।